নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। সৈকতনগরী দীঘা বেড়াতে এসে ধর্ষণের শিকার এক পর্যটক মহিলা। ঘটনায় পুলিশের জালে 2 অভিযুক্ত, পলাতক আরও একজন। জানা গিয়েছে নির্যাতিতা মহিলা পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা। রবিবার মহিলা তার ছেলে বন্ধুর সঙ্গে দীঘা বেড়াতে এসেছিলেন। দীঘা পৌঁছানোর পর মহিলাকে হোটেল ঠিক করে দেওয়ার নাম করে নিয়ে যায় একদল দুষ্কৃতী। অভিযোগ, সেই দুষ্কৃতীদের সাথে একটি বাইকে ছিলেন পর্যটক মহিলা, অপর একটি বাইকে ছিলেন তার ছেলে সঙ্গী। এরপর একটি ফাঁকা জায়গায় তাদের আটকে জোরপূর্বক টাকা পয়সা ও সোনা দানা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তারপরে জোরপূর্বক মুখে চাপা দিয়ে আরও নির্জন জায়গায় পর্যটক মহিলাকে এবং তার সঙ্গীকে টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানে যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার পাশাপাশি মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত সুন্দরী দীঘায়। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে 2 জনকে দীঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আরও একজন ফেরার। ধৃতদের সোমবার কাঁথিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক টিআই প্যারেডের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মোট 3 বন্ধুর সহযোগিতায় মহিলাটিকে ধর্ষণ করা হয়েছে। তবে 2 জনকে গ্রেপ্তার করা গেলেও একজন এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সৈকত শহরে এই ধরনের ঘটনা ঘটায় জনমানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্লকের বিডিও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করেই স্বেচ্ছাচারীভাবে কাজ করছেন। প্রয়োজন বুঝে সাধারণ মানুষ বিডিওর দরবারে এলে কথা বলেন না মানুষের সঙ্গে। এহেন একাধিক অভিযোগে পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের বিডিওর অপসারণ চেয়ে বিক্ষোভ দেখালেন শাসক দল তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। বিডিওর অপসারণ চেয়ে ব্লক অফিসের মূল গেটের সামনে ধর্ণা বিক্ষোভ করে তৃণমূল। এলাকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য থেকে শুরু করে সভাপতি সহ ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিক্ষোভে সামিল হন। অভিযোগ, বিডিও আসিফ ইকবাল জবে থেকে এই ব্লকে বদলি হয়ে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন না, দিচ্ছেন না ভালো পরিষেবা। অভিযোগ, বিডিওর জন্য বন্ধ ব্লকের উন্নয়নমূলক কাজও। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করেই বিভিন্ন দুর্নীতিমূলক কাজ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ। তাই অবিলম্বে বিডিওর বদলি চেয়ে সরব হয় তৃণমূল। বিডিওর অপসারণ চেয়ে শাসক দলের এই বিক্ষোভের ফলে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে ব্লক জুড়ে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি ব্লক চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। সমস্যা বলতে, আমরা দেশপ্রাণ ব্লকের চালতি জিপির প্রধান, আর আমার একটা ওই পঞ্চায়েত সমিতি থেকে আপনার আইসিডিএস একটা স্কিম অনুমোদন হয়েছিল। সেই অনুমোদনের ক্ষেত্রে আমার যে এজেন্সি পেয়েছে তাকে আমরা বলেছিলাম যে সেটা তো জলা জমি, আপনি একটু পিলার দিয়ে তার উপরে ঢালাই দিলে একটু সুবিধা হয়, দিলে বাঁধের সঙ্গে লেভেল হবে। উনি বিডিওর সঙ্গে উনি মিটিং গেছিলেন। আমি প্রধান, উনি উপপ্রধান, আমরা সব ম্যাডাম, ওনারা সব মানে আমার সঞ্চালক। এবার ওই এজেন্সিকে বলেছিলাম যে দাদা, আপনি যখন কাজ করতে এসছেন তাহলে আপনি ওইটা জলাশয়টা একটু মানে পিলার দিয়ে তারপরে ঢালাই দিবেন। উনি বিডিও সাহেব এজেন্সিদের ডেকে মিটিং করেছিলেন। ওই এজেন্সি বিডিও সাহেবকে প্রস্তাব দিয়েছিলেন। বিডিও সাহেব সেই তার মুহূর্তে তিনি বলেছেন যে উনার কি মানে বাপ তুলে কথাবার্তা বলেছেন। এই নিয়ে আমাদের ক্ষোভ। আমরা বিডিও সাহেবের মুখে এইটা আমরা মানে দৃষ্টিকটু অসম্ভব। আর একটা, আমার পঞ্চায়েত সমিতির যে কোনো কাজ হোক, উনার বা এখতিয়ার আছে উনি জানেন, কিন্তু পঞ্চায়েতকে জানাবে না, পঞ্চায়েত মেম্বারকে জানাবে না, কিন্তু পঞ্চায়েতের অফিসকে জানাবে না। উনি আজকে যে মিটিংয়ে উনি বলেছিলেন যে 10:30টার সময় উঠেন, আজকে উনি 8টার সময় চলে গেছেন ফিল্ডে। উনি আমার এজেন্সিকে নিয়ে ওই ফিল্ডে ঘুরছেন, পথসাথী যে আজকে যে উদ্বোধন হবে ওই নিয়ে চলে গেছেন। কিন্তু আমরা জানি না, আমরা হয়তো শূন্য পথে আছি না কি জানি, আমরা মহিলা প্রধান বা উপপ্রধান বলে উনার নজরে নেয় না, না কি জানি আমরা বলতে পারবো না। এই নিয়ে আমাদের ক্ষোভ। আমরা 3টা ভিডিও আমাদের পিরিয়ডে গেল, 3টা ভিডিও। এখন আপনার ওয়ারিশন বলুন, রেসিডেন্সিয়াল বলুন, আপনার ইনকাম বলুন, যে কোনো A to Z পঞ্চায়েত থেকে উনার আমার একজুটি বলছে ইয়ের বলো সার্টিফিকেট দাও, তাদের আমাদের কি মূল্য আছে?
আমার মেম্বারদের কি মূল্য আছে, আমাদের উপপ্রধানের কি মূল্য আছে? তাহলে আপনি সবকিছু দেন আপনার অফিস থেকে। তৃণমূল কংগ্রেসের আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা ছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন, 8টি অঞ্চলের আমরা প্রধান সদস্যরা প্রত্যেকেই ছিলাম। আমরা আমাদের নেত্রী মামাটি মানুষের জননেত্রী মমতা ব্যানার্জি, যিনি জনগণের কথা বলেন, আমরা সেই জনগণের উদ্দেশ্যে জনগণের কথা বলার জন্যে আমরা এই বিডিও অফিসে আজকে বিক্ষোভ কর্মসূচি বিডিওর বিরুদ্ধে করেছিলাম। এই বিডিও তিনি জনগণের কথা শোনেন না, তিনি বড় স্বৈরতন্ত্র চালু করেছেন। তিনি এই বিডিও অফিসটাকে আমলাতান্ত্রিকভাবে চালাচ্ছেন। আমাদের জেলা পরিষদের সদস্য যিনি এইবারে নির্বাচিত হয়েছিলেন, তিনি আবার একটা স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন, তিনি মারা গেছিলেন। তিনি জেলা পরিষদের মেম্বার, এই ব্লকের এক্স অফিসিও মেম্বার। তাকে আমরা শেষ শ্রদ্ধা এই ব্লক অফিসে জানাতে পারিনি। এই ভিডিও করেছেন কি, আমরা বাঁশ বেঁধেছিলাম তার নশ্বর দেহটাকে রাখার জন্যে, ভিডিও হিটলারের মতো এসে নিজের হাতে সেই বাঁশটাকে উপড়ে দিয়েছেন, দিয়ে বলেছেন কি না আমি কোনো ডিএম মানি না, আমি কিছু মানি না, আমি সব। তিনি যেন এইভাবে চালাতে চাইছেন ব্লকটাকে, এবং জনগণের কথা তিনি শোনেন না, প্রধানদের বাপ তুলে কথা বলেন। আমাদের চালতি অঞ্চলের প্রধান আছেন, তিনি মহিলা একজন, আর আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা, তিনি মায়েদের সম্মান করেন। আর এই ভিডিও করছেন কি না, চালতি অঞ্চলের মহিলা প্রধানকে বলছেন টাকা কি আপনার বাপ দেবে? তো ভিডিওকে আমার প্রশ্ন, দেশপ্রাণের ব্লকের উন্নয়নের টাকা ভিডিওর বাপ দেন। এই জন্য আমাদের আন্দোলনটা আজকে সংগঠিত করেছি, এবং কাটমানি খাচ্ছেন প্রচুর। আমাদের কাছে খবর আছে তার গাড়ির ড্রাইভার, তিনি পাট্টা দেওয়ার নাম করে ড্রাইভারের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। আগামী দিনে আমরা সে প্রমাণ দিব কাগজ সহ সাধারণ মানুষকে এনে। এর জন্য আন্দোলন আমাদের। এই আন্দোলনে যেটা হচ্ছে বিডিও সাহেবের বিরুদ্ধে গুরুগুরি অভিযোগ, উনি কারোর সঙ্গে সহযোগিতা করছেন না, পাবলিকদের কথা শোনেন না। আপনি তো এখানে কাজে এসছেন, কি বলবেন এটা নিয়ে? না, আমরা যখন আছি আমার মনে কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হয় না। এর আগেও এসছেন বিডিও সাহেবের কাছে? হ্যাঁ। ওনার ব্যবহার কী রকম? খারাপ না, আমাদের সাথে ভালোই করে। ভালো ব্যবহার করেন? হ্যাঁ। তাহলে এই যে আন্দোলন হচ্ছে এটা কী বলবেন? এটা পাবলিকের স্বার্থে যদি কোনো অসুবিধা করে থাকে তাহলে আনন্দ হবেই। শ্রীপাঠ গোপীবল্লভপুরের প্রতিষ্ঠাতা রসিকানন্দ মহাপ্রভুর ৩৭২তম আবির্ভাব তিথি উপলক্ষে আগামী মার্চ মাসে বাৎসরিক কুঞ্জ মেলার আয়োজন করবে গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দজিউ মন্দির কর্তৃপক্ষ। মেলার প্রস্তুতি নিয়ে সোমবার বিশেষ বৈঠকের আয়োজন করল গোপীবল্লভপুরের রাধা গোবিন্দজিউ মন্দির কমিটি। এদিন বিকালে শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামীর উপস্থিতিতে হয় এই বৈঠক থেকে মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে 15 দিনের মেলা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হবে বলে জানা গেছে। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির পর থাকছে আরও খবর। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। শুরু হয়ে যাচ্ছে বিয়ের মরশুম, সাথে নানান রকম ফেস্টিভ্যাল তো রয়েছে। তাই পাঞ্জাবি ও কুর্তার স্পেশাল কালেকশন নিয়ে হাজির বেলদার এক্সক্লুসিভ ফ্যাশন কালেকশন স্মার্ট চয়েস। বিয়ের এক্সক্লুসিভ কালেকশন, গায়ে হলুদের হলুদ কালেকশন, বরের বাঙালিয়ানা পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তা, পাজামা, রিসেপশনের ব্লেজার সহ নানান রকমের আইটেম এবং জামা, প্যান্ট বা জিন্সের সেরার সেরা কালেকশন শুধুমাত্র স্মার্ট চয়েসে। আপনার পছন্দ অনুযায়ী পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র 599 টাকা থেকে। স্মার্ট চয়েস, বেলদা স্টেশন রোড। দীপায়ন মেডিকেল, দেউলি হাসপাতালের বিপরীতে, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সুদূর কটক এসসিবি মেডিকেল কলেজ থেকে আসছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুমার পার্থ গৌতম, MBBS, MD, জেনারেল মেডিসিন,
ডিএম কার্ডিওলজি। 15 দিন অন্তর রবিবার সকাল 8টায় ডাক্তারবাবু নিজের হাতে ইকোকার্ডিওগ্রাফি করেন। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9734830742 এই নাম্বারে। আপনি কি আপনার মনের মতন দরজা, জালনা, বক্স খাট ইত্যাদি নানান রকম কাঠের ওপর 2D 3D নকশা করাতে চান? তাহলে আজই আসুন শ্রীকৃষ্ণ সিএনসি উড ডিজাইন সেন্টারে। এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিন দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের ওপর বা প্লাইয়ের ওপর 2D এবং 3D নকশা কাটা হয়। কাঠের ওপর আপনার মনের মতন দরজা, বক্স খাট, বাংলা খাট, সোফা, চেয়ার, জালি, দরজার প্লেট, ঠাকুরের মূর্তির ডিজাইন কাটা হয়। প্রোপাইটার কৌশিক দে, কেশিয়ারি, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, কিষান মান্ডির কাছে। ফোন নাম্বার 8436409084 অথবা 9732874840। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতি, তবুও শাসক দলের গোষ্ঠী কোন্দলে থমকে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। রাজ্য নেতৃত্বের নির্দেশের পরেও স্থায়ী সমিতি গঠন না হওয়ায় জেলা নেতৃত্বের দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির মোট 18টি আসন। গত পঞ্চায়েত নির্বাচনে 18টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। বিরোধী শূন্য চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতিতে গত 10ই আগস্ট 2023 সালে ভোটাভুটির মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচন হয়। এই ভোটাভুটিকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। রাজ্য থেকে সভাপতি ও সহসভাপতির নাম পাঠানো হলেও তাকে অমান্য করে ভোটাভুটিতে গিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হয়। সভাপতি হন অলোক ঘোষ ও সহসভাপতি হন দোলন কোটাল। এই দুজনকেই চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া ও চন্দ্রকোনা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রসূন ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত। অপরদিকে সভাপতি পদের জন্য যার নাম পাঠানো হয়েছিল তিনি চন্দ্রকোনা বিধানসভার প্রাক্তন বিধায়ক ছায়া দোলই। প্রাক্তন বিধায়কের সাথে বর্তমান বিধায়কের কোন্দল নতুন নয়। 10ই আগস্ট 2023 তারিখে ভোটাভুটির মাধ্যমে সভাপতি সহসভাপতি নির্বাচনের 6 মাস অতিক্রান্ত, এখনও পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হয়নি। বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠন না হওয়ায় শাসক দলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করছে বিরোধীরা। সম্প্রতি 2024 সালের 10ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ওই বৈঠকে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন না হওয়ায় প্রসঙ্গ ওঠে। জেলা নেতাদের কড়া ধমক দিয়ে দ্রুত জট কাটানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা স্বীকার করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত। রাজ্য নেতৃত্বের নির্দেশের পরও কেন ওই পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনে জট কাটছে না? কালীঘাটে বৈঠকের পর 21শে জানুয়ারি ডেবরা অডিটোরিয়াম হলে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, জেলা সভাপতি সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। তবে রাজ্য নেতৃত্বের বৈঠক, হুইপ জারি সবকিছুর পরেও গঠন হয়নি চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি। এ নিয়ে শাসক দলের নেতারা একে অপরের দিকে বল ঠেলতে ব্যস্ত। অপরদিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও সিপিএমও। দেখুন, আমার যেটা জানা, দল থেকে নির্দেশ দিয়েছিল যে এবং রেকমেন্ডেশন এসেছিল, আমার নামে রেকমেন্ডেশন এসেছিল, সেটাকে অমান্য করে দলের একাংশের নেতা সেটাকে অমান্য করেছে দলের কথাকে। সেটা আমার কাছে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। তাতে করে দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার কাছে সিদ্ধান্ত। কালীঘাটে তো একটা বৈঠক হয়েছিল, সেখানে সঙ্গে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেখান থেকে একটা শুনছি নির্দেশও দেওয়া হয়েছে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য। এখনো তো কিছু হয়নি, কি বলবেন? ওটা 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 আমি বলতে পারবো না, ওটা আমার তো জানা নেই, আমি মিটিংয়েও ছিলাম না, ওটা আমার জানা নেই। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। আপনি পুরোটা দলের উপরে ছেড়ে দিয়েছেন? পুরোটাই দলের উপরে ছেড়ে দিচ্ছি। এটা ইতিমধ্যেই আমাদের দলের সুপ্রিমো তিনি বলেছেন এবং দলের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সংশোধন যাতে আমরা সংশোধিত হই।
তো নিশ্চয়ই যারা মানে যেখানে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা সংশোধিত হলে বিষয়টা অতি সহজে এটা মিলবে। তাছাড়া খুব যত শীঘ্র সম্ভব বলা হয়েছে তো গ্রহণ করতেই হবে, গভর্নমেন্টের সিস্টেম আছে তো না হবে। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছি। এই স্থায়ী সমিতি গঠন না হওয়ার জন্য চন্দ্রকোনার সাধারণ নাগরিক তারা বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এরা কাটমানির লড়াই করছে, আর চন্দ্রকোনার মানুষ তার জন্য সাফারার হচ্ছে। তো এটা তো স্বাভাবিক, গোটা পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে এরা এই কাটমানির লড়াই, ক্ষমতার লড়াই। তো চন্দ্রকোনা তার ব্যতীত নয়। তো এরা পারবেও না গঠন করতে, তার কারণ গদিতে কে বসবে, কে এই শেষ সময়ে, এদের তো আর কিছুদিন বাদে দলটা ইতিহাস হয়ে যাবে। তো এই শেষ সময়তে কে বেশি কামাতে পারবে তার লড়াই, কাটমানির লড়াই। তো সেই জন্য গঠন হয়নি। চন্দ্রকোনার মানুষ এর জন্য সাফারার। আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা বলেছি আর কিছুদিনের ভেতরে পঞ্চায়েত সমিতি না গঠন হলে এই পঞ্চায়েত সমিতির বোর্ডকে ভাঙতে হবে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, অপদার্থ সভাপতিকে সরাতে হবে। তার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ঘেরাও করব। আপনারা মিডিয়ার প্রতিনিধি হিসাবে অবহিত আছেন যে চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে গঠিত হয়, সভাপতি নির্বাচিত হন এখানে। তারপরে আজকে 5 মাস অতিক্রম হয়েছে। 5 মাস অতিক্রম হওয়ার পরেও স্থায়ী সমিতি গঠন করাটা যেটা অপরিহার্য আইনের ক্ষেত্রে, তারা গঠন করতে পারেন। আমাদের শোনা যে ইতিমধ্যে ওদের উচ্চস্তরে, এমনকি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নাকি এই বিষয়টা আলোচিত হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর সভার পরেও আজ পর্যন্ত চন্দ্রকোনায় স্থায়ী সমিতি গঠন হলো না। গঠন না হওয়ার মধ্য দিয়ে চন্দ্রকোনার জনগণের যে বিভিন্নভাবে উন্নয়নের কাজ, মানুষের কাজ, সেগুলো যে ব্যাঘাত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, এ সম্পর্কে ওদের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে এরকমভাবে পিছিয়ে ওদের আত্মকলহ, ওদের গণ্ডগোল, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, এটা তো সকলেই অবহিত। সুতরাং এটা নিয়েই তৃণমূল কংগ্রেসের এটাই চলতে থাকবে। সুতরাং আমি আশা করব যে অতি দ্রুততার সঙ্গে যাতে করে পঞ্চায়েত সমিতি, স্থায়ী সমিতি গঠিত হয়। আমি তো সাংগঠনিক দায়িত্ব পেয়েছি এখনো 12 দিন হয়েছে, 17 তারিখ রাত থেকে ঘোষণা হয়েছে। তার মধ্যেই বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি থাকার ফলে আমি এই বিষয় নিয়ে খুব বেশি পরিক্রমা করতে পারি। কিন্তু যেহেতু এটা একদম হাইকমান্ড থেকে দলের শীর্ষ নেতৃত্ব ওই বিষয়টা নিয়ে দেখছেন, এ নিয়ে কবে সঠিক পদক্ষেপ হবে বা কীভাবে এই সমস্যার নিরসন ঘটবে, সেটা হাইকমান্ডের নেতৃত্বের পক্ষ থেকে আমাকে সেরকম সিগন্যাল দেওয়া হলে আমরা সেই মতো ব্যবস্থা নেবো। কিন্তু এখন অবধি আমাদের কাছে সেই ধরনের কোনো খবর নেই। বিরোধীদের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে দলের একটা গোষ্ঠী কন্দলের যদি এই জট, যার জন্য সাধারণ মানুষ একটা হ্যাম্পার হচ্ছে কাজের ক্ষেত্রে, কি বলবো? মানুষ হ্যাম্পার হবে কেন? পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, বিডিও সাহেব আছেন, আধিকারিক অন্যান্য ডিপার্টমেন্টের, লাইন ডিপার্টমেন্টের যারা দেখেন তারা দেখছেন। কেউ পাবলিক সার্ভিস তো হচ্ছে না, এমনিতেই সমস্ত কাজ বা যা যা প্রসেস সবই চলছে, হসপিটাল কিছু নেই। এবং স্থায়ী সমিতিটা খুব দরকার ইমিডিয়েট। মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মানিকচক পঞ্চায়েত সমিতি ও ব্লক তৃণমূল নেতৃত্ব। সোমবার মানিকচক ব্লকের নূরপুর উচ্চ বিদ্যালয়ের এই কর্মসূচি গ্রহণ করা হয়। মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাসের উদ্যোগে পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস, নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুকুন্দ সরকার ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মুখলেশ্বর রহমান সহ তৃণমূল নেতৃত্বরা পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের বিভিন্ন উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীক্ষার ভবিষ্যৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো কাটুক সেই বার্তা রাখা হয়। এ প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস জানান, দলের সমস্ত স্তরের নেতৃত্ব প্রতিনিয়ত পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছে। সেই মতো তৃতীয় দিনের পরীক্ষায় নূরপুর উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়েছে। অভিভাবকদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। যে কোনো সমস্যায় দলীয় নেতা কর্মীরা পরিষেবা দিতে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানালেন তিনি। আজকে আমরা স্কুলে এসেছি, বাচ্চাদেরকে চকলেট, কলম দিয়ে তাদেরকে আশীর্বাদ করেছি, অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি, তাদের পরীক্ষা যাতে ভালো হয় এই কামনা করেই আমরা চকলেট এবং দিয়েছি।
কথা হয়নি, কথা বলবো আরও, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা পাশে থাকবো। তৃতীয় দিন, মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। মাধ্যমিক পরীক্ষাটা খুব মানে কী বলবো, দায়িত্বপূর্ণ পরীক্ষা, কারণ এখান থেকে ছাত্রছাত্রীর উপর ডিপেন্ড করে তার ভবিষ্যৎ। তার জন্য আমরা চাইবো যাতে পরীক্ষাটা ভালোভাবে হোক, ওদেরকে আশীর্বাদ করবো যাতে আরও উন্নতি হোক এবং উন্নতি করে তারা দেশকে, সমাজকে আর নিজের লাইফটাকে যা সেটেল আপ করুক, এটা আমরা চাইব। আমাদের বাইক নিয়ে কি ঠিক আছে। আমিও একজন শিক্ষক, আমিও জানি আইন কানুন আমাকে শেখাতে হবে না, কাজ করতে হবে। আর কত বড় হেডমাস্টারকে আমি আইনের মাধ্যমে দেখছি আমি কিছু করতে পারছি না আমি বাথরুমে যেতে পারি, আমার ছেড়ে দিতে পারো তোমার মোবাইল থেকে, তার জন্য দায়ী আমি, আমাকে তাহলে বাথরুমটা যেতে। আমি শনিবারের দিন পরীক্ষা দিয়ে বাড়ি গেছিলাম, বাড়ি এসে আজকে আবার পরীক্ষা দিতে ঢুকলাম, পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিল, তারপরে আবার প্রশ্নপত্র দিয়ে একটা ম্যাম জিজ্ঞেস করলো তোর নাম আজমিরা, আমি বললাম হ্যাঁ, তারপরে আর একটা ম্যাম জিজ্ঞেস করলো তোর নাম আজমিরা, আমি বললাম হ্যাঁ, তারপরে আর একটা স্যার এসে বললো যে তোরই নাম আজমিরা, আমি বললাম হ্যাঁ, তো বলছি দেখি তোর অ্যাডমিট কার্ড নিল, তারপর বললো আমার সাথে আয়, আমি স্যারের সাথে গেলাম, তারপরে আমি বললাম স্যার কি হয়েছে, কিছু বললো না, আবার নিয়ে এলো, এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো, তারপরে অ্যাডমিট নিয়ে নিলো, বললো যা বাইরে যা, আমি বলছি কি হয়েছে স্যার, তো বলছি তোর প্রশ্নপত্র শনিবারের দিন বাইরে কেউ পাঠিয়েছে, তোর কাছ থেকেই গেছে, আমি বলছি আমি তো মোবাইল নিয়ে যাইনি, আপনারা তো চেকিং করে ঢুকিয়েছেন, তো কিভাবে আমি প্রশ্নপত্র বাইরে পাঠালাম? হ্যাঁ, বাথরুমে গেছিলাম কালকে শনিবারের দিনে, তারপরে আমি ওখানে স্যারকে বলছি স্যার আমি তো মোবাইলও নিয়ে আসিনি, তো আমাকে কি জন্য পরীক্ষা দিতে দিবেন না, যে তোমার প্রশ্ন বাইরে গেছে ওই জন্য তোমাকে দিব না, আমার প্রশ্ন অন্য কেউ তো নিয়ে বাইরে পাঠাতে পারে, তো কি জন্য আমাকে পরীক্ষা দিতে দিবে না? হ্যাঁ দিয়েছিল। কি কি দিয়েছিল? প্রশ্ন দিয়েছিল আর উত্তর দেওয়ার জন্য সময় ছিল, তার আগেই নিয়ে গেল। কোশ্চেনটা তারপর নিয়ে নিল, অ্যাডমিটও নিয়ে নিয়েছে? হ্যাঁ। কি বললো যে কোশ্চেন আউট করেছো তুমি বলছে? হ্যাঁ, কিন্তু আমাকে সার্চ করেছে, আবার মোবাইল সার্চিং না করে আবার আমি বের হয়ে এলাম যে তাও আমাকে সার্চ করলো, কোনো মোবাইল পাইনি, এর আগের বারও পাইনি, শনিবারের দিনও পাইনি, তো আমি কিভাবে পাঠালাম? কোন স্কুলের ছাত্রী তুমি? গোপালপুর হাই স্কুলে। সেন্টার কোথায় পড়েছিল? ইনাদপুর হাই স্কুল। তাহলে আজকে পরীক্ষা দিতে পারোনি? না। কি বলেছে আর পরীক্ষা দিতে দিবেন না দিয়ে দিবে না? দিবে না আমাকে পরীক্ষা দিতে। কি জন্য? কি জন্য? আমার কোশ্চেন কে পাঠিয়েছে বাইরে, আমি তো ওটা দেখিনি, আমি বাথরুমে গেছি, এটা আমাদের কোনো নেই, এটা হেডমাস্টারের উচিত, এটা যারা সার্চ করছে তারা এটা দেখবে যে কিভাবে মোবাইল ভিতরে ঢুকে গেল, আর আমার কাছে তো মোবাইল পাইনি, আর বের হয়ে এলাম তাও মোবাইল পাইনি, আর আমার প্রশ্নপত্র কোথায় গিয়েছে না গিয়েছে আমি তো বাথরুমে গিয়েছিলাম, আমি কিভাবে জানবো? কার মোবাইলটা আউটটা হলো এই প্রশ্নটা, মেয়ে তো বাথরুমে গেছিল, 5 মিনিটের জন্য যাক কিংবা 2 মিনিটের জন্য যাক বাথরুমে তো গেছিল, তো কার মোবাইলটা আউট হয়েছে ও তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিল, এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছি, যাব হেডমাস্টার নামে কেস করব, পরিষদের নামে কেস করব, আমার মেয়ে যে 1 বছরের পড়াশোনাতে ক্ষতিপূরণ আমি সম্পূর্ণ আমি মেয়েকে কি বলেছে? অ্যাডমিট কার্ড কি নিয়ে নিয়েছে, সই করে নিয়ে নিয়েছে আজকে। কেন করলো এরকম? ওটা কেন হেডমাস্টার এটা বলবে কেন করলো? মেয়ে কি কোশ্চেন আউট করেছিল? না, কোশ্চেন আউট করেনি, ও তো কোনো কিছু নিয়েই যায়নি রুমে, কিভাবে আউট করবে? জানানো হয়েছিল আগে থেকে? না, জানানো হয়নি। কি চাইছেন এখন? আমি বিচার চাইছি, আমার মেয়ে যে 1 বছর 2 বছর ধরে লেখাপড়া করলো, এর জন্য প্রচুর আমার খরচ। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? গোপালপুর হাই স্কুলে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।
Let your child learn, explore and excel. Build